আহ, যে কোনো কথা দুই ভাবে বলা হয়। যে কোনো কথা, একটা হচ্ছে প্যাসিভে বলা হয়, আর একটা হচ্ছে অ্যাক্টিভে বলা হয়। তো অ্যাক্টিভে কখন বলবো আর প্যাসিভে কখন বলবো, এই বিষয়টা আমরা কখন কোনটা কাজে লাগাতে হবে সেটা নিয়ে একটু বলবো। যেমন যখন আমরা কোনো কথা কর্তাকে দিয়ে বলাই বা কর্তা সামনে থাকবে, তখন সেটা হবে হচ্ছে অ্যাক্টিভের একটা বাক্য। অ্যাক্টিভ, অ্যাক্টিভ শব্দের অর্থ হচ্ছে কর্তৃবাচ্য। আচ্ছা, আমি একটু শীটটা সামনে নিয়ে আসি। ভয়েস চেঞ্জ। ইয়েস, আই হ্যাভ প্রোভাইড, বাট আমি এখানে আহ, হ্যাঁ হ্যাঁ, আমি এটা একটু আনতে চাচ্ছি। অর্থাৎ আহ, বিষয়টা হচ্ছে যে আমরা দেখেন বলা হচ্ছে যে ফ্রি হ্যান্ড রাইটিং বা প্যাসিভ সেন্টেন্সের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রিপোর্ট তৈরি, বই, সংবাদপত্র ইত্যাদি যে কোনো ধরনের রাইটিং ইংলিশের অধিকাংশ প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাই এর ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। আমরা যখন বাস্তব জীবনে কথা বলি তখন দেখা যাচ্ছে যে বাই এর ব্যবহার নেই বললেই চলে। যেমন অনেক বাক্য সেদিন দেখিয়েছিলাম যে এখানে বলা হচ্ছে রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে এবং ম্যানেজার দ্বারা অনুমোদিত হয়েছে। তারপর দেখেন বলা হচ্ছে যে বিক্রি করা হয়। কি বিক্রি করা হয়? বই বিক্রি করা হয়, এই দোকানে বই বিক্রি করা হয়। আয়োজন করা হয়, কিসের? মেলার আয়োজন করা হয়। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। একটা বিষয় খেয়াল করতে হবে, যে বলছে কি যে মেলার আয়োজন করা হয়, এই যে কথাটা মেলার আয়োজন করা হয়। আচ্ছা, কে করে, কারা করে, কোন কর্তৃপক্ষ? যেমন এই যে ইসে আমাদের সোহরাওয়ার্দী উদ্যানে বা বিভিন্ন জায়গায় 21শে বুক ফেয়ার যেটা হয়, বই মেলা, এখানে একটা কর্তৃপক্ষ থাকে, কিন্তু তারাই কিন্তু এই বই মেলাটার আয়োজন করে। তো বলা হচ্ছে যে মেলার আয়োজন করা হয়, কোনো কর্তৃপক্ষ কোনো মানুষের নাম উল্লেখ নেই। যদি বলা হয় যে গরিব লোকদেরকে ঈদের সময় সাহায্য করা হয়, বা যদি বলা হয় যে তাদেরকে খাবারটি প্রোভাইড করা হয়, তাদেরকে খাবারটি দেওয়া হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। হুম মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস উদযাপন করা হয়। হুম তারপরে দেখেন এই যে শেখানো হচ্ছে। যেমন আমি মনে করেন একটা অফলাইন প্রতিষ্ঠানে আমি আমার স্কুলে বা আমার কোচিং সেন্টারে পড়াচ্ছি, বাইরে থেকে কেউ এসে আমাকে বললো যে এখানে কি করা হচ্ছে। আমি বললাম যে এখানে শেখানো হচ্ছে, এখানে ইংরেজি শেখানো হচ্ছে। আচ্ছা, কারা শিখাচ্ছে, কে শিখাচ্ছে? কোনো গ্রুপের বা কোনো দলের কিন্তু এখানে নাম উল্লেখ করা নেই। তো এখানে কি করতে হবে? এখানে হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে একটা জায়গায় যদি বলা হয় এখানে প্রসেন স্যারের দ্বারা ইংরেজি শেখানো হচ্ছে, আর আরেকটা কথা বললাম যে এখানে ইংরেজি শেখানো হচ্ছে, অর্থাৎ যেখানে সাবজেক্ট থাকে সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, এর বাংলাটা হচ্ছে কর্তৃবাচ্য। আর যেখানে কর্তা থাকে না সেটা হচ্ছে কর্মবাচ্য। অর্থাৎ ওই বাক্যে কর্ম, মনে করেন স্বামী স্ত্রী সংসার করছে, হঠাৎ কোনো একটা কারণে স্বামী মারা গেল, তখন তো ওই সংসারের হাল ওই স্ত্রীকেই ধরতে হবে, তার ছেলে মেয়ে যদি তো এখানেও ঠিক সেরকম ওই স্ত্রী কিন্তু দেখবেন স্বামী বেঁচে থাকলে সংসারের সবকিছু মেনটেন করে স্বামী, কিন্তু যখন হাজবেন্ড না থাকে, তো হয়তো সে বিদেশ চলে গেল বা কোনো একটা কাজে 1 মাসের জন্য সে বাইরে চলে গেল, তখন ফ্যামিলির সব দায়িত্ব কিন্তু ওয়াইফের উপরে সে বর্তায়। তো এখানে হাজবেন্ড হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর ওয়াইফ হচ্ছে প্যাসিভ ভয়েস, অর্থাৎ কর্ম, একটা হচ্ছে কর্মবাচ্য আর একটা হচ্ছে একটা হচ্ছে কর্মবাচ্য আর একটা কর্তৃবাচ্য, মানে কর্তা প্রধান আর একটা হচ্ছে কর্মপ্রধান। খুব ক্লিয়ার করে বললাম কর্তা প্রধান। আর যেমন বললাম যে আমি ভাত খাই, এই বাক্যটায় বললাম যে ভাত আমার দ্বারা খাওয়া হয়। কি বললাম? ভাত আমার দ্বারা খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই মি, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, তাই না? তাহলে এই যে একটা সমস্যা, অর্থাৎ কিভাবে আমরা অ্যাক্টিভ করব আর কিভাবে অ্যাক্টিভ থেকে আমরা প্যাসিভ করব, এই বিষয়গুলো আমরা একটু দেখব। জাস্ট ওয়েট। প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস। দেখেন, তবে অ্যাক্টিভ প্যাসিভ করতে গেলে আমাদের এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে প্রাথমিক বিষয়। কেমন? ভয়েস চেঞ্জের সাবজেক্টের অবজেক্ট ফর্ম সমূহ। সাবজেক্টিভ ফর্ম যেমন প্রথমে দেখেন লিখেছি আই, এটাকে বলা হয়
সাবজেক্টিভ ফর্ম, মানে এইটা সাবজেক্টের জায়গায় বসে, অর্থাৎ সাবজেক্ট কোথায় থাকে আমরা জানি, বাক্যের প্রথমে থাকে। আমি ভাত খাই, আই ইট রাইস। করিম ভাত খায়, করিম ইটস রাইস। এখানে আমি বা করিম এরা হচ্ছে সাবজেক্ট বা কর্তা। কিন্তু এইটা কি কখনো দেখেছেন প্রথমে বসে, এই যে মি, মিকে কখনো প্রথমে বসানো যায় না। মি কখনো কেন বসানো যায় না? এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আর আমরা জানি, ইয়েস, তো এখানে আমরা জানি যে অবজেক্ট কখনো সাবজেক্টের জায়গায় বসে না। এই জন্য এখানে এটা শিখতে হবে কেন, কারণ ভয়েস চেঞ্জ করতে গেলে এই আইটাকে মি করা লাগে। যেমন যদি একটা উদাহরণ দেই, আই ইট রাইস, আমি ভাত খাই। কিন্তু যখন বলবো ভাত আমার দ্বারা খাওয়া হয়, এই যে আমার কথাটা, আই মানে হচ্ছে আমি, আর মি মানে হচ্ছে আমাকে বা আমার। আই ইট রাইস, এটার ভয়েস চেঞ্জ হবে, রাইস ইজ ইটেন বাই মি। হ্যাঁ, আচ্ছা নাসরিন আপা, লিপিকা আপা, খেয়াল করবেন এই বাক্যগুলো কিন্তু এখান থেকে মনোযোগটা সরিয়ে অন্য কোথাও দিলে বুঝবেন না। হ্যাঁ, কিছু ইম্পর্টেন্ট জিনিস থাকে লাইফের, তখন মনোযোগ দিয়ে দেখতে হয়। তো বলা হচ্ছে কি, আই ইট রাইস, আমি ভাত খাই, আর ভাত আমার দ্বারা খাওয়া হয়। দেখেন শব্দটা আমার, অর্থাৎ এখানে এই মি মানে হচ্ছে আমাকে বা আমার। আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়, অর্থাৎ ভাত আমাকে খাওয়ানো হয়, তো ওটা বলা যায় না, ভাত আমার দ্বারা খাওয়া হয়। হুম। দে প্লে ফুটবল, তারা ফুটবল খেলে। আর যদি বলি ফুটবল ইজ প্লেড বাই দেম, তাদের দ্বারা ফুটবল খেলা হয়। আচ্ছা যদি বলি তাদের দ্বারা কাজটি করা হয়, তাদের দ্বারা যদি বলা হয় চায়নাদের দ্বারা বা চীনাদের দ্বারা পদ্মা সেতু তৈরি করা হয়। দেখেন এই বাক্যগুলা, এখানে যদি আমি কি বলেছি, চীনাদের দ্বারা, চায়নাদের দ্বারা পদ্মা সেতু, হ্যাঁ, হ্যাজ বিন মেড বাই দা চায়না, বাই দা চাইনিজ। হ্যাঁ, আচ্ছা এখানে কি করলাম, এখানে পদ্মা সেতুটা চায়নারা তৈরি করেছে, বা আমি যদি চায়না সাবজেক্টটা প্রথমে নিয়েছি, চায়নারা বা চীনা জাতিরা পদ্মা সেতু তৈরি করে দিয়েছে। এখন এইটাকে আমি না বলে আমি ওই চীনা যে জাতি, চায়না যে জাতি, এটাকে আমি শেষের দিকে নিয়ে যাব। এখানে আমি কর্মটাকে প্রাধান্য দেব, যে পদ্মা সেতু তৈরি করা হইয়াছে চায়নাদের দ্বারা। দেখেন তাহলে এখানে সাবজেক্ট যারা তৈরি করেছে, এই বাক্যে তাদের বেশি একটা প্রাধান্য নাই, তাদের বেশি একটা কর্তৃত্ব নাই, এই জন্য এগুলাকে বলা হচ্ছে প্যাসিভ ভয়েস। তো প্যাসিভে আমরা দুই ভাবে দেখতে পাই, একটা হচ্ছে সাবজেক্ট থাকে, সেটা হচ্ছে প্যাসিভে গিয়ে ওই সাবজেক্টটা একেবারে শেষের দিকে গিয়ে অবজেক্টের জায়গায় বসে। যেমন হ্যাঁ, যেমন সুমনা গান গায়, আর প্যাসিভ মুডে বললাম গান গাওয়া হয় সুমনার দ্বারা। সুমনা কিন্তু এখানে আছে, কিন্তু শেষের দিকে গিয়ে বসেছে। আবার কখনো কখনো এই ধরনের প্যাসিভ বেশি ব্যবহৃত হয় কোন ধরনের, সেটা হচ্ছে এই বাই ছাড়া, অর্থাৎ কোনো সাবজেক্ট অবজেক্ট থাকবে না, মানে সাবজেক্ট থাকবে না। যেমন গানটি গাওয়া হয়, বাজারে মাছ বিক্রি করা হয়, ইংরেজি শেখানো হয়। এখানে ইংরেজি, মানে এই কিওয়ার্ড গুলা, এইগুলা কিন্তু পড়ার আগে এগুলা ব্রেনে নিতে হবে। দেখবেন অঙ্ক টিচার অঙ্ক করানোর আগে আগে কিছু প্রাথমিক কথা বলে নিত, যে এই অঙ্কটা কেমন হতে যাচ্ছে। তো এই বিষয়টাও কিন্তু ঠিক এরকম, যে এই প্যাসিভ অ্যাক্টিভ প্যাসিভ করার আগে, এবং প্যাসিভ ভয়েস দেখেন ইংরেজিতে আমরা ল্যাঙ্গুয়েজটা শিখাতে এসে একটা বিষয় ভালোভাবে বুঝতে পেরেছি, সেটা হচ্ছে এই ল্যাঙ্গুয়েজটার মাধ্যমে আমরা কথা বলবো, কিন্তু আমাদের একেবারে মেইন কিছু বিষয় লাগবে। যেমন আমাদের যে বডির যে পার্টস, আমাদের শরীরে অনেক রকমের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাক দিয়েছেন, তাই না? তো এখানে মেন মেন কিছু পার্টস রয়েছে। যেমন এক নাম্বার হচ্ছে আমাদের যার যার ভিতরে রুহু বা আত্মা, সোল যেটাকে বলি, এটা হচ্ছে একেবারে সর্বপ্রথম। এটা একটা ল্যাঙ্গুয়েজের সাথেও তুলনা করা যায়। ইংরেজি ভাষার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভার্ব। কি বললাম? ভার্ব। এটা হ্যাঁ, জীবন কিছুই নেই। আর ইংলিশ ল্যাঙ্গুয়েজেও ভার্ব, একদম ঠিক বলেছেন, যে ল্যাঙ্গুয়েজেও ভার্ব না থাকলে এই ল্যাঙ্গুয়েজটা একেবারে অন্ধ হয়ে যাবে, কানা হয়ে পড়বে। আচ্ছা তাহলে উম আচ্ছা, আজকে অন্যরা কেউ জয়েন করলো না কেন? হ্যাঁ, রুমা আপাও জয়েন করে চলে গেল, মাকসুদা আপা, তারপরে হচ্ছে বিলকিস আপা, কেউ জয়েন করছে না, বিষয়টা কি? রুমা আপা কোথায়? ওয়ালাইকুম আসসালাম। হুম, ফয়সাল, হ্যাঁ রুমা আপা শুনতে পাচ্ছেন? আমি আমাদেরকে কিছু বলেন, আপনি কি অসুস্থ মানসিক ভাবে বা শারীরিক ভাবে? ও আচ্ছা, থ্যাংক ইউ, ঠিক আছে, আপনার কণ্ঠ শুনে বুঝতে পারছি। তো আপনি ক্লাসটা শুনতে থাকেন, হ্যাঁ, আপনাকে কিছু বলতে হবে না।
অবশ্যই অবশ্যই, সবাই সাউন্ডটা স্লিপ করে, সমস্যা থাকলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। থ্যাংক ইউ। সমস্যা থাকতেই পারে, ইটস জেনারেল ম্যাটার। হ্যাঁ। ওকে, আচ্ছা দেখেন, হ্যাঁ বলেন। না, এটা ভয়েস চেঞ্জের ক্লাস নিচ্ছি, হ্যাঁ ক্লাসটা করেন তারপর কথা। মাকসুদা আপা জয়েন করেছেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপা, ক্যান ইউ হেয়ার মি? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, ক্লাসটা করতে থাকেন। আচ্ছা দেখেন, তাহলে এখানে কি বলছি, বলা হচ্ছে যে ভয়েস চেঞ্জ আমাদের বডি নিয়ে কথা বলছিলাম। অর্থাৎ আমাদের শরীরে যেমন অনেক অঙ্গ প্রত্যঙ্গ থাকে, যে অঙ্গ প্রত্যঙ্গ গুলার মাধ্যমে আমরা কি করি, আমরা আমাদের মেইন কিছু পার্টস থাকে, সেই মেইন পার্টস এর ভিতরে একটা ছিল হচ্ছে, বললাম যে রুহু বা আত্মা। এখন এই ভাষাটা শিখতে এসে মেইন যে বিষয়গুলো জানতে হয় সেটা হচ্ছে ভার্ব, তারপর টেন্স। এই টেন্স মানেই কিন্তু ভার্বের পরিবর্তন। হ্যাঁ হ্যাঁ, বলতে পারবো না, একদমই ঠিক। তাহলে প্রথমে বললাম হচ্ছে ভার্ব, ভার্ব থেকে টেন্স, তারপর রয়েছে ভয়েস চেঞ্জ, তারপর ভার্বের ভিতরে আবার মডাল, সেমি মডাল ভার্ব। হ্যাঁ, তারপর আরো একটা মেইন বিষয় থেকে যাচ্ছে, সেটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেনটা খুব অবভিয়াসলি ইউজ করতে, এক্স্যাক্টলি, পারফেক্টলি সেড। এখন এই এই বিষয়গুলা কিন্তু আমাদেরকে জানতেই হবে। এইগুলা প্রাথমিক পর্যায়ে জেনে, দেখেন আপনি যদি প্রেপোজিশনের ব্যবহার নাও জানেন তাহলে মোটামুটি চলতে পারবেন, কনজাংশনের ব্যবহার নাও জানেন মোটামুটি চলতে পারবেন, কিন্তু কেউ যদি ভার্ব না জানে, ভার্ব জানতেই হবে, এক্স্যাক্টলি রাইট। তাহলে এখানে আমরা ভয়েস চেঞ্জটা শিখবো। কেন শিখবো? কারণ বলা হচ্ছে যে কোনো ধরনের কথাকে দুই ভাবে বলা যেতে পারে, একটা হচ্ছে অ্যাক্টিভে আর একটা প্যাসিভে। তবে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে অ্যাক্টিভে কথাগুলো বলাই যায় না। যেমন যদি বলা হয় যে ঢাকা শহরে কোথায় গাড়ি বিক্রি করা হয়, প্রাইভেট কার। ঢাকা শহরে কোথায় মাছ বিক্রি করা হয়, এই বাজারে কোথায় মাছ বিক্রি করা হয়, প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। দেখছেন, এই কথাগুলো আপনি ইচ্ছা করলেও আপনি অ্যাক্টিভে বলতে পারবেন না। এগুলো প্যাসিভে বলতে হবে। তো দেখেন, আমাদের এই চার্টটা খুব ভালোভাবে মুখস্থ করতে হবে। এই চার্টটা মুখস্থ করব কেন? এখানে আমরা অনেক কিছু জানতে পারবো, যেমন আই মানে আমি, মি মানে আমাকে। তাহলে এই আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম এর, হ্যাঁ সাবজেক্টিভ এবং অবজেক্টিভ। দে মানে তারা, দেম মানে তাদেরকে। যদি বলা হয় তাদেরকে গতকাল সাহায্য করা হয়েছিল, তাদেরকে গতকাল সাহায্য করা হয়েছিল, এর ইংরেজিটা হবে দে ওয়ার হেল্পড ইয়েস্টারডে। হুম, দে ওয়ার হেল্প। কিন্তু যদি বলা হয় আমার দ্বারা তাদেরকে সাহায্য করা হয়েছিল, দে ওয়ার হেল্পড বাই মি, এখানে কিন্তু আই ব্যবহার করব না, মি হবে। আচ্ছা, দেম কোথায় হয় দেখেন, যদি বলা হয় তারা ক্রিকেট খেলে, দে প্লে ক্রিকেট, দে প্লে ক্রিকেট। কিন্তু হ্যাঁ, কিন্তু তাদের দ্বারা ক্রিকেট খেলা হয়, তখন দে থাকবে না, দেম চলে আসবে। ক্রিকেট ইজ প্লেড বাই দেম, ক্রিকেট ইজ প্লেড বাই। দেখেন, আমাদের এই বিষয়গুলো জানা আছে, তারপরও আমরা এক একবার রিপিট করলে আমাদের এইগুলা কিন্তু সেই স্টুডেন্ট, ইয়েস, স্টুডেন্ট লাইফের কথাগুলো আবার মনে হয়ে যায়, মনে চলে আসে। তদ্রূপ দেখেন, হি থাকলে হিম, আর মনে রাখবেন কোনো নাম থাকলে উক্ত নাম বসে যায়, কোনো চেঞ্জ হবে না। হুম 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 একদম ঠিক বলেছেন। টিন এজ পর্যন্ত একটা মানুষের ব্রেনটা সব থেকে শার্প থাকে। হ্যাঁ, কনজিউম, হ্যাঁ কনজিউম করতে পারে হচ্ছে টিন এজ পর্যন্ত। হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে, হুম হুম হুম, হ্যাঁ একদমই ঠিক বলেছেন। টিনেজ 19 বছর পর্যন্ত একটা ছেলে বা মেয়ের ব্রেনটা শার্প থাকে। হ্যাঁ, এই 19-এর পরে গিয়ে, অর্থাৎ দেখবেন যখন একটা ছেলে বা মেয়ে ইন্টারমিডিয়েট লাইফে ওঠে, তখন সে কিন্তু তার ব্রেনে অনেক কিছু আসতে থাকে, সে যৌবনে পদার্পণ করে, অনেক রকমের চিন্তা তার মাথায় আসে, কিন্তু ইন্টার পাস করার আগ পর্যন্ত সে কিন্তু ব্রেনটা অত্যন্ত শার্প থাকে, একবার পড়লেই মনে থাকে। এখন আমাদের বয়স হয়ে গিয়েছে, এখন এক একটা বিষয় কিন্তু বারবার দেখা লাগে। অবশ্যই অবশ্যই, এখনো, এবং আমি এখনো অনেক স্টাডি করি, পড়াতে গেলে অনেক ওয়ার্ড মুখস্থ করতে হয়। হুম, ইয়েস ইয়েস, এখনো আপনাদের দোয়ায়, আপনাদের দোয়ায় এখনো অনেকটা শার্পনেস রয়েছে, কিন্তু যখন 40 আপ হয়ে যাবে, আমার এই 33 রানিং, তো যখন 40 আপ হবে তখন থেকে আস্তে আস্তে কমে যাবে। ইয়েস ইয়েস, ছেলের অ্যাবসলিউটলি রাইট। তো দেখেন, এখানে বলা হচ্ছে কোনো নাম,
ইয়েস, কোনো নাম থাকলে কোনো চেঞ্জ হবে না। যেমন যদি বলা হয় করিম ইজ প্লেইং ফুটবল, করিম ফুটবল খেলছে, এইটার ভয়েস চেঞ্জ কি হবে? ফুটবল ইজ বিং প্লেড বাই করিম। ফুটবল ইজ বিং, আচ্ছা এগুলো আমি দেখাবো, তবে এখানে বললাম যে করিম, কোনো নাম থাকলে নাম চেঞ্জ হবে না, ইট থাকলে ইট বসে যায়, উই থাকলে আজ বসে, ইউ থাকলে ইউ হয়, সি থাকলে হার হয়। টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েস এর বি ভার্ব সমূহ, টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের বি ভার্ব সমূহ। দেখেন একটু খেয়াল করি, এখানে অ্যাক্টিভে এই চারটা আমি পাঠিয়ে দিচ্ছি, আপনারা মুখস্থ করবেন। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা অ্যাক্টিভের বাক্যে কি কি থাকে? সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আমরা এই জায়গাটা লক্ষ্য করি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকে। আচ্ছা এইটা যখন আমরা এই যে প্যাসিভে করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য, যেমন আই ইট রাইস, আমি ভাত খাই, তো এইটাকে যখন আমি প্যাসিভ করব, তখন আমাকে কি করতে হবে? সাবজেক্টের পরে অ্যামিজার বসাতে হবে। হ্যাঁ, তারপরে সাবজেক্টের পর অ্যামিজার, তারপর ভি3, তারপর অবজেক্ট। যেমন রাইস ইজ ইটেন বাই মি, কিন্তু অ্যাক্টিভের বাক্যটাই ইজ, এই ভার্বটা ছিল না, ওখানে বাক্যটা কেমন ছিল? আই ইট রাইস। আর প্যাসিভে বাক্যটাতে কি বলা হচ্ছে দেখেন, এই সাবজেক্ট অবজেক্টটাকে, হ্যাঁ, অ্যাক্টিভে যে বাক্যটা অবজেক্ট থাকে একেবারে শেষে থাকে, এইটাকে প্রথমে এনে সাবজেক্ট হিসাবে ধরা হয়। যেমন আই ইট রাইস, আর প্যাসিভে হবে রাইস ইজ, এই দেখেন অ্যামিজার যে কোনো একটা বসাতে হবে, অ্যামিজারের যে কোনো একটা বসাতে হবে। কোথায়? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে গেলে প্রথমে ওই শেষের অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে, তারপর অ্যামিজার বসাতে হবে, তারপর ভার্বের ভি3, তারপর অবজেক্ট। হ্যাঁ, এই এই চারটা, এখানে এমন কোনো কঠিন কোনো কথা লেখা নেই, এটার আপনারা পড়বেন বুঝতে পারবেন। আমি আর হ্যাঁ, আমি আরো একটা বাক্য দেখাই, দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যের ভিতরে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের একটা বাক্যের অ্যাক্টিভের গঠন প্রণালীটা এমন থাকে যে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। হ্যাঁ, যেমন আমি ভাত খাচ্ছি, আই অ্যাম ইটিং রাইস, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের একটা বাক্য, কর্তৃবাচ্য। আর যখন এটাকে প্যাসিভ করা হবে, তখন হবে ওই যে অ্যাক্টিভের বাক্যে যে ব্যক্তি অবজেক্ট ছিল রাইস, ওইটাকে প্রথমে আনতে হবে। অর্থাৎ অবজেক্টকে সাবজেক্ট করতে হয় কখনো কখনো, আবার কখনো কখনো, কখনো কখনো অবজেক্টকে সাবজেক্ট করতে হয়, আবার কখনো কখনো সাবজেক্টকে অবজেক্ট করতে হয়। ভয়েস চেঞ্জ করতে গেলে এই দুইটা কথা খুব ভালোভাবে আগে থেকে বুঝতে হবে। কি বললাম? সাবজেক্টকে অবজেক্ট করা লাগে, আর অবজেক্টকে সাবজেক্ট করা লাগে। যেমন এই যে বাক্যটা একটা বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, আই অ্যাম ইটিং রাইস, আমি ভাত খাচ্ছি, আর এই বাক্যটার যখন প্যাসিভ করব, তখন ওই রাইসটা অ্যাক্টিভ, হ্যাঁ অ্যাক্টিভে রাইসটা, অ্যাক্টিভে রাইসটা ছিল অবজেক্টের জায়গায়, প্যাসিভ এসে সাবজেক্টের জায়গায়, রাইস ইজ বিং ইটেন বাই মি। তো বিং কেন আসবে, কি জন্য আসবে? এটা গ্রামারের নিয়ম যে, হ্যাঁ, প্যাসিভ করতে গেলে কন্টিনিউয়াস টেন্সের কোনো বাক্যকে সাবজেক্টের পরে অ্যাম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। হ্যাঁ, তো এই চারটা আপনারা একটু মুখস্থ করবেন। মুখস্থ করলে আমরা এখানে দেখেন এই বাক্যগুলো একটু দেখাই, খুব সহজ সহজ বাক্য। বলা হচ্ছে কি আই ইট রাইস, এর অর্থ আমি ভাত খাই। আর প্যাসিভে লিখেছি কি দেখেন, অ্যাক্টিভে কিন্তু শেষে কে রয়েছে? রাইস রয়েছে। এই রাইসটাকে এখানে কি বলে? অবজেক্ট। কেন? আমরা জানি এই বাক্যটার গঠন প্রণালী সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা এইবার যখন আমরা ভয়েস চেঞ্জের প্যাসিভ মোড করব, দেখেন লেখা রয়েছে প্যাসিভ, হ্যাঁ, ভার্বের ভি3 প্লাস বাই প্লাস মি। হুম, তো আই ইট রাইস, আমি ভাত খাই, আর ভাত আমার দ্বারা খাওয়া হয়, রাইস ইজ ইটেন বাই মি। দেখেন আমাদেরকে কিন্তু বাংলা একটা সেন্টেন্সের বাংলা মিনিংটা অবশ্যই অবশ্যই জানতে হবে। কেন জানবো? অনেক সময় বাংলা জানার ফলেও আমরা ইংরেজিটা তৈরি করতে পারি। দেখেন আমি ভাত খাই আর ভাত আমার দ্বারা খাওয়া হয়, এটা যদি অনেকে বুঝতে পারেন, তাহলে এই বাক্যগুলো করতে পারবেন। মনে করেন ইংরেজি বাক্যটা আপনার মনে নেই যে আই ইট রাইস এর ভয়েস চেঞ্জ কি হবে, এটা মনে নেই, প্যাসিভ মুড। কিন্তু আপনার এইটুক মনে আছে যে স্যার বলেছিল যে আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। তাহলে ভাত আমার দ্বারা খাওয়া হয়, এইটুকের ট্রান্সলেশন কেমনে করব? রাইস ইজ ইটেন, ভাত খাওয়া হয়
বাই মি, আমার দ্বারা। এই জন্য আমি আমার প্রত্যেকটা ব্যাচে এই কথাটা বলতে ভালোবাসি যে ইংরেজি সেন্টেন্সের বাংলা জানতে হবে। প্রত্যেকটা ইংরেজি সেন্টেন্সের বাংলা আপনাকে অবশ্যই অবশ্যই জানতে হবে। তাহলে একটা উপকার কি হবে, অনেক সময় আপনার কিন্তু এটা মনে নাও থাকলে আপনি এইভাবে বাক্যগুলা তৈরি করতে পারবেন। সবাই কিন্তু আমাকে একটু ভালোভাবে খেয়াল করবেন আমার কথাগুলা। আমরা এখানে যারা ক্লাস করছি সবাই আমরা এই বিষয়গুলা পারি, তারপরও কিন্তু আমাদের এটা একটু রিভিশন দিতে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, রিভিশন দিতে হচ্ছে। তো কি বললাম, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, হি রিডস এ বুক ইজ রিটেন বাই হিম, ডাজ হি হেট হিম, আর দে হেটেড বাই হিম, হিম। তাহলে দেখেছেন এখানে, এবার আপনারা নিজেরা তৈরি করে যদি বলি অ্যাক্টিভ থেকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের, এখানে দেখেন যতগুলা বাক্য আছে সবগুলা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। যদি বলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের আপনারা অনেকগুলা বাক্যর ভয়েস চেঞ্জ করেন। যেমন আমি যদি একটা তৈরি করে বলি আই প্লে ফুটবল, এটা কি হবে? আই, হ্যাঁ। তারপর যদি বলি উই মেক এ হাউস, আমরা একটা বাড়ি তৈরি করি, এটা কি হবে? A house is made by made by us. হ্যাঁ Us. হ্যাঁ হ্যাঁ Us. হ্যাঁ, এইটা পরিবর্তন করা আমাদেরকে শিখতে হবে যে উই থাকলে আস হয়। এই জন্য কিন্তু দেখেন আমি পূর্ব থেকেই এই চার্টটা আপনাদেরকে দিয়েছি, যে এই চার্টটা, হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন উই থাকলে আস হয়, ইউ থাকলে ইউ হয়, সি থাকলে, হ্যাঁ হ্যাঁ, এগুলো ভুল হবে না, এগুলো পারবেন। হ্যাঁ, তাহলে এই যে জায়গাটা বললাম যে আইট রাইস, এই আদলে আরেকটা বাক্য বললাম যে উই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই আস। আমি যদি এটা বলি যে উই ক্যাচ ফিশ, আমরা মাছ ধরি, বাংলাটা হবে কি, আমরা মাছ ধরি আর মাছ আমাদের দ্বারা ধরা হয়, ফিশ ইজ কট বাই আস। Us. কি হবে বলুন তো, ফিশ ইজ কট বাই আস। হ্যাঁ, মাছ আমাদের দ্বারা ধরা হয়। দেখেন এই যে বাক্যগুলা বলছি, এই বাক্যগুলা খুবই সহজ, একটু লক্ষ্য করতে হবে কেমন করে। ইনডেফিনিটে মানে সরি, অ্যাক্টিভে যা আছে ওটা তো দেওয়াই থাকবে আপনার পরীক্ষার খাতায় প্রশ্নে, শুধু প্যাসিভটা আপনাকে লিখতে হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাক্যকে প্যাসিভ করতে গেলে কি করতে হবে, আপনার এই চার্টটা মুখস্থ রাখতে হবে। দেখেন প্রেজেন্ট, হ্যাঁ, এটা অ্যাক্টিভে থাকে আর প্যাসিভে হবে সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3 প্লাস অবজেক্ট। হ্যাঁ, আচ্ছা আমি কন্টিনিউয়াস দেখেছি। যদি প্রেজেন্ট পারফেক্ট নিয়ে কথা বলি, দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে একটা বাক্যে অ্যাক্টিভে এমনটি থাকে, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। এটা কিসে থাকে বলেন তো? হ্যাঁ, এটা কিসে থাকে? এটা থাকে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা অ্যাক্টিভের বাক্যে। আর যখন আপনি এই বাক্যটাকে প্যাসিভ করবেন তখন এই স্ট্রাকচারটা কাজে লাগাতে হবে, সাবজেক্ট প্লাস হ্যাজ বিন অথবা হ্যাভ বিন। হ্যাঁ, সাবজেক্ট অনুসারে যে কোনো একটা বসবে, প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট, প্লাস ভার্বের ভি3 প্লাস অবজেক্ট। দেখেন কথাগুলো আমি খুবই সহজে ভেঙে ভেঙে বুঝাই দিচ্ছি আপনাকে, রেকর্ডটা আরেকবার দেখলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তো এই যে বাক্যটা আমি বললাম দেখেন, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। তাহলে এখানে স্ট্রাকচারটা কি হয়, অ্যাক্টিভের গঠনে দেখেন রয়েছে সাবজেক্ট প্লাস ভার্বের ভি1 প্লাস অবজেক্ট, যেমন এই যে আই ইট রাইস। আর এটার প্যাসিভ কেমনে গঠন করবেন, খুবই সহজ, বলা হচ্ছে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। কি বলেছি? অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। যেমন এই যে প্রথম বাক্যে এখানে দেখেন এই রাইস ছিল, এইটা ছিল হচ্ছে আমার অবজেক্টের জায়গায়, এইটা সাবজেক্ট। হ্যাঁ, প্যাসিভে এইটা দেখেন সাবজেক্টের জায়গায় বসে গেছে, রাইস ইজ। হ্যাঁ, তাহলে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস অ্যামিজার প্লাস ভি3 মানে ভার্ব 3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই বিষয়টা মনে রাখতে হবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বিষয়টা কেমন, এই যে প্রথম বাক্যে সাবজেক্ট ছিল আই, ওইটার অবজেক্টিভ ফর্ম হয়ে গেছে মি, ওইটার অবজেক্টিভ ফর্ম কি হয়েছে বলেন, মি। দেখেন এইগুলা কিন্তু আমি একেবারে খোদ গ্রামারের ক্লাস করাচ্ছি। এইগুলো করার পরে যখন আমি ওই যে প্রতিদিন স্পোকেনের রুল প্র্যাকটিস করাই, হ্যাঁ, তো এইগুলো করলে ওই জায়গাগুলোতে কিন্তু অনেক সহজ মনে হবে, ইজি হবে। হ্যাঁ, একটা বিষয় হচ্ছে কি,
একটা প্রাইভেট কার, আপনি অফিসে যান প্রাইভেট কারে চড়ে, বা আমরা বেড়াতে যাই, আমাদের অনেকের পার্সোনাল রয়েছে, বা বিভিন্ন জায়গায়। তো যারা কোম্পানিতে তৈরি করে এরা কিন্তু অনেক পরিশ্রম করে, অনেক ইঞ্জিনিয়ারিং মেধা খাটিয়ে তারপরে একটা বাইক, একটা গাড়ি তৈরি করতে হয়, কিন্তু আমরা তো টাকা দিয়ে কিনে এনে অতি সহজে ব্যবহার করি। তো আমাদের যে কোনো লেসনটাকে সহজ করতে গেলে আগে পরিশ্রম করতে হবে। মনে রাখবেন, এই জগতে পরিশ্রম ব্যতিরিকে মানে সফলতার কোনো শর্টকাট রাস্তা নেই। সফলতার শর্টকাট কোনো রাস্তা নেই। কেউ যদি শর্টকাট কোনো রাস্তায় যেতে চায়, তাহলে মনে করতে হবে যে এই রাস্তায় কিন্তু অনেক সমস্যা বা বিপদ থাকতে পারে। দেখবেন অনেক সময় ফুটপাত বা বিভিন্ন জায়গায় সস্তায় অনেক জিনিস বিক্রি করে, একটি কিনলে 10টি ফ্রি, বিভিন্ন বিজ্ঞাপন দেওয়া থাকে, দেখবেন। হ্যাঁ, আমি দেখেছি। তো এইগুলা কিন্তু নিশ্চয়ই এর ভিতরে কোনো ভেজাল আছে। তো আগে হচ্ছে আমাদের কষ্ট করে গ্রামারের এই ক্লাসগুলো করতে হবে, তারপর আমাদের স্পোকেনের রুলগুলা সহজ হবে। আমি যদি কাউকে প্রথম থেকেই শুধু স্পোকেনের রুল করাই, গ্রামারের এই ব্যাখ্যা দিয়ে দিয়ে কষ্ট করে না বুঝাই, তাহলে কি স্পোকেনের রুল সে বুঝতে পারবে? না স্যার। পারবে না। তো আসলে আমাদের এখানে এইভাবে করতে হবে। তো বিষয়টা দেখেন, এরপর বলা হচ্ছে যে এই যে গঠনে অ্যাক্টিভের গঠন কি হবে, সাবজেক্ট ভি অন অবজেক্ট, আর প্যাসিভের গঠন হবে অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস অ্যামিজার প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, আচ্ছা, এরপর দেখেন এখানে বলছে লক্ষণীয় অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এটা একজন একটু পড়েন তো, অ্যাক্টিভ থেকে কি বলছে এখানে, অ্যাক্টিভ একটা থেকে প্যাসিভে। সর্বদা মনে রাখতে হবে, যেখানে বলা ছিল প্যাসিভ করার ক্ষেত্রে অ্যাক্টিভে সাবজেক্টের অবজেক্টের সাবজেক্ট প্লাস টেন্সেস অনুসারে বি ভার্ব প্লাস ভি থ্রি প্লাস অতিরিক্ত অংশ যদি থাকে প্লাস বাই প্লাস অ্যাক্টিভ, যা সাবজেক্টে থাকবে প্যাসিভ তা অবজেক্ট হবে। আমি এটা সহজে ভেঙে বুঝাই দেই, অর্থাৎ এই প্রথম বাক্যে রাইসটা শেষে বসেছিল, এখানে অবজেক্টের ভূমিকায় ছিল। আর দ্বিতীয় বাক্যে প্যাসিভে সেটা সাবজেক্ট হয়ে গেছে। আবার লক্ষ্য করেন, প্রথম বাক্যে প্রথমে সাবজেক্টের জায়গায় আই রয়েছে, আই। আর এই দ্বিতীয় বাক্যে শেষে আই থেকে মি আমি নিয়ে এসেছি। আই থেকে কি নিয়ে এটা এসেছি, মি। এটা অবজেক্ট হয়ে গেছে। এটা কি হয়ে গেছে বলেন, অবজেক্ট। এই কথাটুকু এখানে বলেছে। আরো একটা কথা বলেছে, দেখেন রাইসের পরে ইজ বসেছে, রাইসের পরে ইজ বসেছে। এইটাকে বলা হচ্ছে যে টেন্স অনুসারে, এই যে দেখেন টেন্স অনুসারে বি ভার্ব বলবে। হ্যাঁ, এই ইজটাকে বলা হচ্ছে বি ভার্বের একটা ভার্ব, অ্যাম ইজ আর। হ্যাঁ, টেন্স অনুসারে। হ্যাঁ, যদি এখানে এটা বলতাম আই ইট রাইস, এটা না বলে আমি যদি বলতাম আই এট রাইস, আমি ভাত খেয়েছিলাম, তখন বাক্যটা, ইয়েস, তখন এখানে রাইসের পরে ওয়াজ হতো। রাইস ওয়াজ ইটেন বাই মি। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বুঝতে। ফার্স্ট ইন্ডিফিনিটে চলে গেছে। হ্যাঁ, এটা পাস্ট ইনডিফিনিটে চলে গেছে, একদমই ঠিক। এটা কি হলো, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিটে চলে গেছে। হ্যাঁ, আচ্ছা, ফাতেমা মঞ্জুরি আপা, আপনি শুনতে পারছেন আমাকে? জি জি স্যার, কিন্তু আমি এতক্ষণ আসলে ইয়ে করতে পারছি না। হ্যাঁ হ্যাঁ, আপনাকে আমি বহুতবার, আমি রাত 8টার ব্যাচেও আমি, আপনি জয়েন করেছিলেন, আমি কয়েকবার 10-12 বার আপনাকে আমি কল করছিলাম। তো আপনি হচ্ছে এখন থেকে এই 10টার ব্যাচে রেগুলার থাকবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমি রুটিনটা লিখে দিব। আমি ঈদের তো ক্লাস হয়নি, এখন থেকে রেগুলার ক্লাস হবে। তো আপনি একটু সংকেত দিবেন, আমি বেশ কয়েকবার আপনাকে রোল কল করেছিলাম, ঠিক আছে? যাই হোক, আপনি কথা বলছেন। থ্যাংক ইউ, আই এম রিয়েলি গ্ল্যাড টু ইউ। ওকে। তো ওয়ালাইকুম আসসালাম। তো দেখেন এই যে জায়গাটা আমি দেখাচ্ছি, একটু বোঝাই যে টেন্স অনুসারে বি ভার্ব আসবে, এই চার্টটা মুখস্থ করবেন, এই যে এই চার্টটা, তাহলে ভয়েস চেঞ্জ একেবারে পানির মতো সহজ হয়ে যাবে। যে অ্যাক্টিভে কি কি থাকে এটা তো আমরা জানি, শুধু এই যে ডান পাশের যে অংশগুলা, এইগুলো আপনারা একটু পড়বেন, একবার পড়বেন, দেখবেন মনে থাকবে সবকিছু। তো এখানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ দেখালাম। আগে আমাদেরকে টেন্সের ভয়েস গুলা দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এরপরে টেন্স ছাড়াও অনেক ভয়েস চেঞ্জ থাকে। মডাল ভার্বের যদি কোনো ভয়েস চেঞ্জ থাকে, যেমন যদি বলা হয় আই ক্যান ডু দা ওয়ার্ক, আমি কাজটি করতে পারি, এটার ভয়েস চেঞ্জ কি হবে? খুব সহজ একটা নিয়ম, আই ক্যান ডু দা ওয়ার্ক। এরকম থাকলে এখানে, হ্যাঁ এখানে না, এখানে ক্যান বলেছি না, এই ক্যান, ক্যান ক্যান থাকলে ক্যান বি হবে। হ্যাঁ, মডাল ভার্বের পরে শুধু বি ভার্বটা যোগ করতে হয়। হ্যাঁ, যেমন দেখেন আই ক্যান ডু দা ওয়ার্ক। হ্যাঁ, বলেন। হুম post করার একটা নিয়ম দিয়েছেন, হুম হুম। আপনি মডেল ভার্বের গুলো একটু নিয়মগুলো হ্যাঁ আমাকে হ্যাঁ, দিয়ে দিব। ওটা আমাদেরকে দিয়ে ওটা দেন দেখেন স্যার, এই আমি ভয়েস চেঞ্জের ভিতরেই
ভয়েস চেঞ্জের ভিতরে ওটা আছে, আপনার বলা লাগবে না, ওটা আমি দিয়ে দিব। হ্যাঁ, এই যে ভয়েস চেঞ্জের ভিতরে আমি করাতে করাতে, যেমন আমি এখন টেন্সের ভয়েস করাচ্ছি, যখন আমি টেন্স ছাড়া অন্য ভয়েস করাবো তখন সেই রুলের ভিতরে এইটা থাকবে যে মডাল ভার্বে এই শীটের শেষের দিকে বা ভয়েস চেঞ্জের আমার অন্য একটা শীট আছে সেটাতে থাকছে মডাল ভার্বের পরে মডাল ভার্ব। হুম ভয়েস গুলো সবার মোটামুটি রুল গুলা জানা। হুম 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 একটু অজানা, আচ্ছা দেখেন, তারপরে যদিও জানা অনেকের জন্য আমি এটা একটু রিপিট করছি, তাই একবার একটু দেখেন এগুলা। বলা হচ্ছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করব কিভাবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে অ্যাক্টিভের একটা বাক্য কিন্তু ঠিক এইভাবে থাকে, কিভাবে থাকে, যেমন সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট, যেমন আই অ্যাম ইটিং রাইস, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, দ্য বয়েজ আর প্লেইং ইন দ্য ফিল্ড। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভের একটা বাক্য। আর প্যাসিভ যখন করব তখন কি হয়, তখন দেখেন এই কথাগুলো একটু মনে রাখতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে তখন প্যাসিভটা কিভাবে হবে, অবজেক্টের সাবজেক্ট হবে প্লাস অ্যাম ইজ আর এর সঙ্গে বিং বসবে, অ্যাম বিং ইজ বিং আর বিং যে কোনো একটা বসবে, প্লাস ভার্বের ভি থ্রি বসবে, প্লাস অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম। যেমন দেখেন, হি ইজ রাইটিং মি এ লেটার, সে আমাকে একটা চিঠি লিখছে। হ্যাঁ, আচ্ছা হি ইজ রাইটিং, এখানে মিটা যদি আমি একটু বাদ দিয়ে দেই বেশি সুবিধা হবে, হি ইজ রাইটিং এ লেটার। আচ্ছা সে একটা চিঠি লিখছে, সে একটা কি করছে, চিঠি লিখছে। তাহলে এর ভয়েস চেঞ্জটা এমন হবে, প্যাসিভ ভয়েস, তার দ্বারা একটা চিঠি লেখা হচ্ছে। কি হচ্ছে, তার দ্বারা একটা চিঠি লেখা হচ্ছে, এ লেটার ইজ বিং, এই ইজ বিং এম বিং আর বিং এটা বসবে হচ্ছে সাবজেক্ট অনুসারে। তো এ লেটার এখানে যেহেতু থার্ড পারসন, এখানে এ লেটার ইজ বিং। যদি এখানে প্লুরাল হতো তখন হতো দা লেটার্স আর বিং, তার দ্বারা চিঠিগুলো লেখা হচ্ছে, দা লেটার্স আর বিং রিটেন বাই হিম। যদি এখানে দে থাকতো তাহলে দেম হতো, এখানে যদি উই থাকতো তাহলে আস হতো। উই থাকলে কি হতো, আস। এটা মনে রাখবেন। হ্যাঁ, দে আর প্লেইং টেবিল টেনিস, তারা টেবিল টেনিস খেলছে, তাহলে কি হবে, টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম। হ্যাঁ, টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম, তাদের দ্বারা টেবিল টেনিস খেলা হচ্ছে, তাদের দ্বারা কি হচ্ছে, টেবিল টেনিস খেলা হচ্ছে। দেখেন একটা বিষয় মনে রাখবেন, প্যাসিভের যে স্ট্রাকচার এইটা যদি মনে থাকে, অ্যাক্টিভের স্ট্রাকচার তো অলরেডি আপনার সামনে দেওয়া আছে, যেমন হি ইজ রাইটিং এ লেটার, কিন্তু প্যাসিভের স্ট্রাকচারটা একটু মনে রাখলে প্রত্যেকটা টেন্সের ব্যবহার মানে খুবই সহজ। হি ইজ রাইটিং এ লেটার ইজ বিং রিটেন বাই হিম, দে আর প্লেইং টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম। আরেকটা জিনিস মনে রাখবেন, বলেন বলেন। প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার হুম, এই কন্টিনিউয়াস গুলোর সঙ্গে আমি বিং এম ইজ আর যেমন ওয়াজ ওয়ার সঙ্গে বিং দিয়ে দিই, ইভেন শ্যাল বি উইল বি সঙ্গে বিং দিয়ে দিই, হুম, প্লাস ভার্বের ভি থ্রি, হুম। দেন সাবজেক্ট টু অবজেক্ট, অবজেক্টের সাবজেক্ট। থ্যাংক ইউ। আপনার বোঝা, আপনি যেটা বুঝেছেন, ইউ হ্যাভ কারেক্টলি আন্ডারস্টুড আই থিঙ্ক। হ্যাঁ, আপনি যেটা বলেছেন, ফাতেমা আপা কি বলেছে বুঝতে পেরেছেন, হোসনার আপা এখানে বলছে যে এখানে উনি উনি কিন্তু উনি কিন্তু একই সঙ্গে তিনটা কন্টিনিউয়াস টেন্স বুঝাই দিয়েছে মাত্র 30 সেকেন্ডে। বলেছে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অ্যাম বিং ইজ বিং আর বিং প্লাস ভার্বের ভি থ্রি প্লাস সাবজেক্টের অবজেক্ট। পাস্ট টেন্সে শুধু ওই অ্যাম বিং ইজ বিং এর জায়গায় ওয়াজ বিং ওয়ার বিং হবে, আর ফিউচার কন্টিনিউয়াস টেন্সের জায়গায় ওখানে শ্যাল বি বিং বা উইল বি বিং, শ্যাল বি বিং অথবা উইল বি বিং, উনি কিন্তু অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। তাহলে এখানে আমরা কন্টিনিউয়াসটা রেখে এখন একটু পারফেক্টে যেতে পারি। হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখেন আমরা যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা বুঝতে পারি, তাহলে ওই একই সময়ে আমরা প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট বুঝতে পারবো। শুধু শুধু ভার্বের পরিবর্তন, সেম জিনিস শুধু। হ্যাঁ দেখেন আমি এইটা একটু, হ্যাঁ, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা অ্যাক্টিভের বাক্য। রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, রহিম তার বাড়ির কাজ সম্পন্ন করিয়াছে মানে শেষ করেছে, রহিম তার বাড়ির কাজ করেছে। বিষয়টা বাক্যটার অর্থটা হচ্ছে এমন, রহিম তার বাড়ির কাজ করেছে। আচ্ছা এখন এই বাক্যটাকে আমি একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বুঝাবো, একই সঙ্গে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, ফিউচার পারফেক্ট হয়ে যাবে। যেমন রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, বাক্যটা নিশ্চয়ই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আমরা বুঝতে পারতেছি কি দেখে, এখানে সাবজেক্টের পরে হ্যাজ রয়েছে এবং ভার্বের ভি থ্রি আছে। হুম, আর এইটা যখন প্যাসিভ হবে
তখন এই যে অবজেক্ট হোমওয়ার্ক এটা সাবজেক্ট হবে, হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। দেখেন হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। এখন পাস্ট পারফেক্ট টেন্সে এই হ্যাজ বিন এর জায়গায় শুধু হ্যাড বিন হবে, আর ফিউচার পারফেক্টের জায়গায় এখানে হবে হোমওয়ার্ক উইল হ্যাভ বিন। হ্যাঁ, শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন। তো বর্তমানে দেখা যাচ্ছে কি রিসেন্ট গ্রামার বইগুলোতে শ্যালের ব্যবহারটা নেই বললেই চলে, এখানে উইল হ্যাভ বিন অর্থাৎ সাবজেক্টের পরে উইল, হ্যাঁ উইল হ্যাভ বিন, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ বিন কমপ্লিটেড, পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন কমপ্লিটেড, আর ফিউচার পারফেক্ট টেন্সে উইল হ্যাভ বিন কমপ্লিটেড। উইল হ্যাভ বিন কমপ্লিটেড, বিষয়টা বুঝতে পারলে খুবই সহজ, এর থেকে সহজ বিষয় আর কিছু হয় না। একসঙ্গে তিনটে করে বোঝা যাচ্ছে। ফাতেমা আপা বুঝতে পেরেছেন? লিপিকা দিদি বুঝতে পেরেছেন? একটু কথা বলতে হবে, পার্টিসিপেট করতে হবে। দেখেন হোসনে আরা আপা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে, এইভাবে অ্যাক্টিভ থাকতে হবে, কথা বলতে হবে। তো কি বলছে দেখেন, একই ভাবে ইউ হ্যাভ, এগুলো একজন পড়ে ফেলেন তো প্রথম থেকে। হ্যাঁ, এই বাক্যগুলো পড়েন প্রথম থেকে। হ্যাঁ, হ্যাঁ লাবণী পড়ে। হুম, এখানে পড়েন যা আছে যেভাবে। আচ্ছা যাই হোক, একটু অমিট আছে। হ্যাঁ, তারপরটা পড়েন, হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার। Have you taken your dinner? Has dinner been taken by you? I have solved the problem properly. The problem has been solved properly by me. You taking the opportunity. হ্যাঁ, হ্যাভ ইউ টেকেন দ্য অপরচুনিটি। Opportunity. Has the opportunity been taken by you? থ্যাংক ইউ। হ্যাজ দ্য অপরচুনিটি বিন টেকেন বাই ইউ। একটু বোঝা যাচ্ছে অপরচুনিটি, তারপরে কিন্তু আমরা বিন দিয়েছি। অবশ্যই অবশ্যই, এখানে এইটাই বুঝতে হবে, আমি এটা ব্যাখ্যা দিতাম অবশ্যই। এখানে কিন্তু একটা প্রশ্নবোধক বাক্য হয়, আমরা এতক্ষণ শুধু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের, আমরা এতক্ষণ শুধু অ্যাফার্মেটিভ নিয়ে কাজ করছি, যে অ্যাফার্মেটিভ বাক্যকে কিভাবে এখানে আমরা প্যাসিভ করব এটা শিখেছি। এখন দেখেন একটা ইন্টারোগেটিভ প্রশ্নবোধক বাক্যকে কিভাবে প্যাসিভ করতে হয় আমরা সেটাও শিখতেছি, যে হ্যাভ ইউ টেকেন ইওর, হ্যাভ ইউ টেকেন দ্য অপরচুনিটি, তুমি কি সুযোগটা কি গ্রহণ করেছো? তাহলে এখানে প্যাসিভ কি হবে? হ্যাজ দ্য অপরচুনিটি। দেখেন এখানে প্রথমে হ্যাভ ছিল, কেন? ইউ, ইউ অনুসারে এখানে সাবজেক্ট ছিল ইউ, তো ইউ এর আগে বা পরে কখনো হ্যাজ বসে না, তাই এখানে হ্যাভ বসেছে। আর এখানে কিন্তু আমার সাবজেক্টটা হচ্ছে অপরচুনিটি, হ্যাঁ অপরচুনিটি হচ্ছে থার্ড পারসন, এই জন্য এখানে হ্যাজ বসবে। এখানে কিন্তু হ্যাভ হ্যাভ দ্য অপরচুনিটি এটা বসানো যাবে না, এখানে হবে হ্যাজ দ্য অপরচুনিটি বিন টেকেন বাই ইউ, অর্থাৎ গঠন প্রণালীটা হবে প্রথমে হ্যাজ দিতে হবে, তারপর এখানে ওই অবজেক্টের সাবজেক্ট হবে, তারপর বিন বসবে। এখানে আমরা যদি একত্রে এইটা বসাই, হ্যাজ বিন দ্য অপরচুনিটি টেকেন বাই ইউ, তাহলে কিন্তু হবে না। এখানে কি দিতে হবে? এখানে হ্যাজ দ্য অপরচুনিটি বিন টেকেন বাই ইউ, এটা একটু মনে রাখবেন। হ্যাঁ, এইটুক তো দেখেন আমরা প্রেজেন্ট পারফেক্টের একই সঙ্গে তিনটা আমরা শিখতে পারলাম। আমাদের ফাতেমা আপা এই পথটা দেখিয়েছে, অনেক ধন্যবাদ। যে এখানে হ্যাঁ, এখানে হ্যাজ বিন কমপ্লিটেড, এখানে হ্যাজ বিন কমপ্লিটেড হয়েছে। হ্যাঁ, আর পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড বিন কমপ্লিটেড হবে, আর ফিউচার পারফেক্ট টেন্সে হবে উইল হ্যাভ বিন কমপ্লিটেড, উইল হ্যাভ বিন কমপ্লিটেড। আচ্ছা, এরপর আমরা পাস্ট ইনডেফিনিট দেখব। দেখেন অনেকে বলতে পারেন স্যার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের পরে তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বাদ পড়ে যাচ্ছে, কিন্তু একটা বিষয় দেখা গেছে কি, আমরা যখন কথা বলি, ইয়েস এক্স্যাক্টলি রাইট, আমরা যখন ইংলিশে কথা বলি তখন এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এই তিনটা ভয়েস চেঞ্জ খুবই কম ব্যবহৃত হয়, না বললে চলে। হ্যাঁ, একেবারে রেয়ার। এই জন্য কিন্তু এইগুলা এখানে দিয়ে আপনাদের মাথায় বোঝা বাড়ানো হয়নি। আচ্ছা, এরপর দেখেন পাস্ট ইনডেফিনিট টেন্স। হ্যাঁ, পাস্ট ইনডেফিনিট টেন্স, পাস্ট ইনডেফিনিট টেন্সের ভয়েস চেঞ্জ করতে গেলে আমরা পাস্ট ইনডেফিনিটের অ্যাক্টিভের একটা বাক্য দেখলাম, হি ড্রিউ এ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। হুম, আচ্ছা এইবার প্যাসিভে কি করব? আ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। হ্যাঁ, আ পিকচার ওয়াজ ড্রন বাই হিম, অর্থাৎ তাদের দ্বারা একটা ছবি আঁকা হয়েছিল। তারপরে কি বললাম? উই অল ভিজিটেড দ্য জু লাস্ট ইয়ার, আমরা সকলে মিলে গত বছর
চিড়িয়াখানা পরিদর্শন করেছিলাম, চিড়িয়াখানায় গিয়েছিলাম, তাহলে এটা কি হবে? দ্য জু ওয়াজ ভিজিটেড বাই অল অফ আস লাস্ট ইয়ার। দেখেন তাহলে এই পাস্ট ইনডেফিনিটের ভয়েস, প্রেজেন্ট ইনডেফিনিটের ভয়েস আর ফিউচার ইনডেফিনিটের ভয়েস কিন্তু একই রকম। যেমন উই ড্রিউ এ পিকচার, আমরা একটা ছবি এঁকেছিলাম, এ পিকচার ওয়াজ ড্রন বাই আস। আচ্ছা এইটা যদি প্রেজেন্ট ইনডেফিনিটে হয় কেমন হতো? হি ড্রস এ পিকচার, এখানে হ্যাঁ ড্রস হতো, ড্রস প্রেজেন্ট, হি ড্রস এ পিকচার, এর বাংলাটা হতো সে একটা ছবি আঁকে। আর যখন এইটা প্যাসিভ করতে হতো, এ পিকচার ইজ ড্রন বাই হিম, অজের জায়গায় শুধু ইজ হতো। অ- হ্যাঁ, অজের জায়গায় শুধু ইজ হতো এই জায়গাটায়, যখন আমরা এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতাম। আর পাস্ট ইনডেফিনিট টেন্সে ওয়াজ এসেছে, আর ফিউচার ইনডেফিনিট টেন্সে শুধু একটা উইল আসবে। হুম, যেমন এই বাক্যটা যদি বলি হি ড্রিউ এ পিকচার, এটা না বলে আমি যদি বলি হি উইল ড্র এ পিকচার, কি হবে? হি উইল ড্র এ পিকচার, সে একটা ছবি আঁকবেন। হুম, থ্যাংক ইউ। দেখেন এই যে তাহলে আমরা নিজেরা পেরে গেলাম, হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে কিন্তু আমরা এইভাবে এইবার দেখেন পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা পাস্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা একটু পড়ে ফেলি, এটা একজন একটু পড়েন তো, যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। হুম, Plus 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 ing plus object. Passive objected object plus was were plus will plus verb in form plus subjected object. বাক্যগুলো পড়তে হবে। দে ওয়্যার Yeah, they were হার্টিং hurt. মি। Yeah, হ্যাঁ, আঘাত করছে এদের হুম ওনাদের হুম, ইয়েস অ্যাবসলিউটলি রাইট। hurt by them. হুম Okay. He was singing a song. হুম The song was being sang by him. হুম He was playing cricket. হুম, The cricket was playing was playing sorry was being played by him. হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তাহলে এখানে আমরা এ সং বাক্যটা লিখেছি, এ সং ওয়াজ বিং সাং বাই হিম, আর অ্যাক্টিভ একটা বাক্য দিয়ে পরে একটা আমি প্যাসিভ দেন, এটা আপনাদের জন্য, যে হি ওয়াজ প্লেইং ক্রিকেট, এটা হবে ক্রিকেট, ক্রিকেট ওয়াজ বিং প্লেড বাই হিম, হি থাকলে হিম। দেখেন আমরা একই সঙ্গে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাও করতে পারি। একই সঙ্গে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা করতে পারি। কিভাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা করব? সেটা হচ্ছে এই যে বাক্যটা হি ওয়াজ সিঙ্গিং এ সং, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হইলে এইভাবে হতো হি ইজ সিঙ্গিং এ সং, হি ইজ সিঙ্গিং এ সং। এইটা হতো হচ্ছে এ সং ইজ বিং সাং বাই হিম, ইজ বিং সাং বাই হিম। আচ্ছা এখানে দেখেন আরো যে ভয়েস চেঞ্জ গুলো দিয়েছি, এইগুলো করার পরে আমাদেরকে হ্যাঁ এই বাক্যগুলো একটু করতে হবে, যে এক্সারসাইজ অফ ডিরেক্ট প্যাসিভ ভয়েস উইদাউট ইউজিং বাই। কত সুন্দর একটা কথা বলেছে যে বাই ছাড়া হ্যাঁ বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, তাহলে কি বলা যায় এটা? দ্য ক্যাট ওয়াজ, The cat was killed. ইয়েস দ্য ক্যাট ওয়াজ কিল্ড। নেক্সট। পরীক্ষা পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। The exam was um, on time. Finished on time. ইয়েস দ্য এক্সাম ওয়াজ ফিনিশড, হ্যাঁ ভার্বের ভিতরি বলতে হবে দ্য এক্সাম ওয়াজ ফিনিশড। হ্যাঁ ইয়েস বলেছেন, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড টাইমলি, টাইমলি বা অন টাইম। হ্যাঁ এখানে টাইমলি বললে বেশি ভালো হয়, সময় মতো শেষ হয়েছিল। হুম হুম। আচ্ছা তারপর দেখেন গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল, কি হবে? The result was published. Our result was published on আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। দেখেন এখানে একটু লক্ষ্য করি আমরা, বলা হচ্ছে গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছিল। আচ্ছা রেজাল্ট তো আমাদের নিশ্চয়ই একটা কর্তৃপক্ষ প্রকাশ করেছিল, তাই না? আমি মনে করেন এসএসসি পরীক্ষা দিয়েছি, তাহলে আমাদের স্কুলের কর্তৃপক্ষ প্লাস বোর্ড কর্তৃপক্ষ মিলে রেজাল্টটা ফলাফলটা প্রকাশ করেছিল। তো এখানে সেই কর্তৃপক্ষের নামটা যখন দেওয়া থাকবে না, তখন বুঝতে হবে আমাদেরকে এটা প্যাসিভে করতে হবে, অর্থাৎ যখন বাড়ির বাড়ির কর্তা যখন উপস্থিত থাকবে তখন সেইটা হবে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, হ্যাঁ। আর যখন কর্তা উপস্থিত থাকবে না তখন সেইটা প্যাসিভ ভয়েস, হ্যাঁ। আগামীকাল আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, তাহলে কি হবে? আচ্ছা লন্ডনে পাঠানো হবে না। হুম, তাহলে এখানে দেখেন রাজু উইল বি সেন্ট, রাজু উইল বি, হ্যাঁ রাজু উইল বি সেন্ট
লন্ডন টুমরো। লন্ডন। রাজু উইল বি সেন্ট লন্ডন টুমরো। আচ্ছা, এখানে আরো যারা রয়েছেন প্লিজ একটু পার্টিসিপেট আমরা সবাই মিলে করি, তাহলে আমাদের ক্লাসটা বেশি ভালো হবে। যদি মাকসুদা আপা একটু বলতেন, লিপিকা দিদি যদি বলতেন, হ্যাঁ, নাসরিন আপা যদি একটু বলতেন। এই বাক্যগুলো দেখেন আমরা সবাই মিলে একটু বলি। এটা বলেন তো আপনারা, আর কেউ বলবেন হোসনারা আপা বাদে? যেমন আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, এই বাক্যটা কি হবে? নাম্বার 5, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, এটা কি হতে পারে? হু ক্যান ডু ইট? হুম, দ্য ম্যাটার। দ্য ম্যাটার। হুম, হু ক্যান ডু ইট, বলেন তো। হ্যাঁ, বলেন, যে কোনো একজন বললে হবে যে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। হ্যাঁ, না আপনি না, অন্য দেখি কেউ বলতে পারে কিনা, বলেন তো। আর কেউ পারবেন? স্যার জানানো ইংরেজিতে মনে পড়ছে না। হ্যাঁ, মনে পড়ছে না, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে ইনফর্ম। ইনফর্ম। The subject not by us. নো, আপা আমি একটু হেল্প করি, এটা হচ্ছে আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে, তাহলে হবে দা, বিষয়টি মানে কি, দ্য সাবজেক্ট হ্যাজ বিন ইনফর্মড আস। দ্য সাবজেক্ট হ্যাজ বিন ইনফর্মড আস, আমাদেরকে বিষয়টি জানানো হয়েছিল। আচ্ছা, যদি এটাকে বলি যে আমাদেরকে বিষয়টি জানানো হচ্ছে, তখন কি হবে? হ্যাঁ, হ্যাঁ, মাকসুদা আপা বলেন তো যে আমাদেরকে বিষয়টি জানানো হচ্ছে, এটা যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলি। হ্যাঁ, এটা ইজ বিং হবে। হ্যাঁ, তাহলে পুরা বাক্যটা বলেন, পুরা বাক্যটা কি হবে? পুরা বাক্যটা বলেন কি হবে, আমাদেরকে বিষয়টি জানানো হচ্ছে। হুম, তাহলে বাক্যটা কি হলো? দা দা সাবজেক্ট, হ্যাঁ, দা সাবজেক্ট ইজ বিং ইনফর্মড আস। এখানে বাই দেওয়া যাবে না, হ্যাঁ, এখানে কোনো, এই যে বলছে যে দেখেন, বাই ছাড়া, এই যে বলছে এক্সারসাইজ অফ ডিরেক্ট প্যাসিভ ভয়েস উইদাউট ইউজিং বাই। হুম, অর্থাৎ বাই ছাড়া প্যাসিভ ভয়েস। এই দেখেন, 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, এই বাক্যটা কি হবে বলেন? December, the 16 December celebrating 16 December, স্যার কি উল্টো পাল্টা বলে গেলাম, কি করতে হবে জানেন স্যার? হ্যাঁ, চিন্তা পালন করে করা, বলেন। সেলিব্রেট করা হয় তো এটা হুম, হুম। দিবসটাকে। বিজয় দিবস, বিজয় দিবস আগে হবে। হ্যাঁ, বিজয় দিবস আগে হবে। হুম। ভিক্টোরি ডে, না না ভিক্টোরি ডে, আপু ইন্ডিপেন্ডেন্ট স্বাধীনতা দিবস। হ্যাঁ, স্বাধীনতা দিবস ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। বিজয় দিবস, এটা বিজয় ভিক্টোরি ডে। ভিক্টোরি ডে, ভিক্টোরি তার পালনটা সেলিব্রেটেড। আচ্ছা, আমি এটা হেল্প করি, হ্যাঁ, আমি হেল্প করলে এটা বেশি ভালো হবে। বলা হচ্ছে যে, হ্যাঁ, বলা হচ্ছে যে 16ই ডিসেম্বর বিজয় দিবস পালন করা হয়, তাহলে 16 ডিসেম্বর, হ্যাঁ, এখানে দেখেন 16 ডিসেম্বর মানে 16ই ডিসেম্বর ইজ অবজার্ভড অ্যাজ ভিক্টোরি ডে। 16 ডিসেম্বর ইজ অবজার্ভড অ্যাজ ভিক্টোরি ডে, অর্থাৎ 16ই ডিসেম্বর বিজয় দিবস হিসাবে পালন করা হয়। এই দেখেন, এখানে কারা পালন করে, এখানে কি কোনো বাইটাই ব্যবহার করেছি? করিনি। হ্যাঁ, 16 ডিসেম্বর ইজ অবজার্ভ ইজ 16 ডিসেম্বর ইজ অবজার্ভড অ্যাজ ভিক্টরি ডে। আচ্ছা, আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারি মাসে, তাহলে আমাদের গ্রামে প্রতি বছর বইমেলা অনুষ্ঠিত হয়, বুক ফেয়ার ইজ হেল্পড, বুক ফেয়ার ইজ হেল্ড মানে অনুষ্ঠিত হয়। হ্যাঁ, বুক ফেয়ার ইজ হেল্পড এভরি ইয়ার ইন আওয়ার ভিলেজ ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি। ইন দ্য মান্থ অফ ফেব্রুয়ারি, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, তাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, তাহলে কি হবে? এইটা কিন্তু আবার এখানে ভয়েস না বলে আপনি পাস্ট ইনডেফিনিট টেন্সে নেগেটিভও করতে পারেন। দে, হ্যাঁ, দে হ্যাড নট বা দে ডিডেন্ট ইনভাইট। দে ডিডেন্ট ইনভাইট। হ্যাঁ, ইনভাইটেড, সরি, ইনভাইটেড। আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, কি হবে? হুম, হুম, এখানে আগামীকাল তার জন্মদিন পালন করা হবে, তাহলে টুমরো হিজ বার্থডে উইল বি অবজার্ভড। হ্যাঁ, টুমরো হিজ অর হার বার্থডে উইল বি অবজার্ভড মানে পালন করা হবে। হুম, আচ্ছা, তারপর দেখেন, আমাকে খেতে দেওয়া হয়নি, আমাকে খেতে দেওয়া হয়নি, তাহলে কি হবে? আমাকে খেতে দেওয়া হয়নি, এর ইংলিশটা কি হবে, কে বলবেন?
আই হ্যাভ নট গিভেন ফুড, আমাকে খেতে দেওয়া হয়নি। এটা আপনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভও করতে পারেন, বা এইটা বলা যায়, দেখেন এখানে ভয়েস চেঞ্জ ব্যবহার করে যদি বলতে হয় প্যাসিভ ভয়েসে, ফুড হ্যাজ নট গিভেন টু মি ফর ইটিং। হুম, ফুড হ্যাজ নট গিভেন টু মি ফর ইটিং, আমাকে খেতে দেওয়া হয়নি। হ্যাঁ, আমাকে খেতে দেওয়া হয়নি। তো দেখেন এখানে আরো অনেক বাক্য রয়েছে। তারপরে আমরা একটু ট্রান্সলেশনের আজকে যদি প্র্যাকটিসটা করি, সেন্টেন্স ট্রান্সলেশন ডে 6, তারা কি পরীক্ষায় পাশ করেছে? হ্যাভ দে পাসড ইন দ্য এক্সাম? আমি 5 ঘন্টা ধরে পড়ছি। হ্যাঁ, এই বাক্যগুলো দেখি। হ্যাঁ, হ্যাঁ, অন্যরা কেউ একটু বলবেন প্লিজ, এখানে দেখি আর কেউ কিছু, মাকসুদা, লিপিকা দিদি, একটু কথা বলতে হবে, আপনি তো আনমিউট করেছেন, বলেন তো এই বাক্যগুলো একটু বলেন। দেখেন, আমি 5 ঘন্টা ধরে পড়ছি, এই বাক্যটা একটু বলতে পারবেন? হুম, লিপিকা আপা একটু বলবেন প্লিজ, এই বাক্যগুলা একটু কথা বলতে হবে, প্লিজ সাড়া দিতে হবে। চলতেছি। কথা বলতেছেন না তো? আমি কয়েকবার করে আপনাকে বললাম, 3বারের বার আপনি বললেন জি স্যার শুনতেছি, সঙ্গে সঙ্গে বলতে হবে কথাগুলো। হ্যাঁ, দেখেন ভাষাটা তারাই শিখতে পারবে যারা আমার সঙ্গে প্রচুর বাচাল হবে। বাচাল বলেন একটা, এক কথায় প্রকাশ আছে, যারা বেশি কথা বলে। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে হোসনে আর আপা দেখেন সব সময় আমাকে প্রশ্ন করে। তো এইভাবে আপনাদেরকেও করতে হবে, চুপচাপ বসে থাকলে কথা বলা কখনো শেখা যায় না, টিচারকে দিয়ে কাজ করিয়ে নিতে হয়। হুম, এখানে আপনারা সবাই ভর্তি হয়েছেন শেখার জন্য, কিছু জানার জন্য। আপনি যদি শুধু আমার কথা শুনেই যান হবে না। সবাই কথা বলছে, তাহলে এর ভিতরে আপনিও কথা বলে উঠবেন, দেখি আমি আপনার কথার উত্তর দেই কিনা। যদি উত্তর না দেয় তখন বলবেন যে স্যার আমি তো কথা বলি কিন্তু আপনি তো উত্তর দেন না। দেখেন ফাতেমা আপা, সে আমেরিকা থেকে ক্লাস করছেন, ফাতেমা মঞ্জুরি। হ্যাঁ, আমাদের রুমা আপা রয়েছেন ঠাকুরগাঁও থেকে। নাসরিন আপা কোথা থেকে রয়েছেন? ঢাকা থেকে। হুম, মাকসুদা আপা রয়েছেন কিন্তু ফ্রম রাজশাহী। হোসনে আরা আপা ফ্রম ঢাকা। এক একজন আমরা এক এক জায়গা থেকে ক্লাস করছি। তো এখানে কথা বলতে হবে। এই বাক্যগুলো লিপিকা আপা আর নাসরিন আপা বলবেন, আর কেউ না। বলেন, আমি 5 ঘন্টা ধরে পড়ছি, কোন টেন্স? ঘন্টা উল্লেখ রয়েছে সময়, এবং এখানে চলমান ভাব বুঝাচ্ছে, তাহলে কোন টেন্স হয় বলেন? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, তাহলে এর গঠন, তাহলে এর ট্রান্সলেশন কি হবে? আমি 5 ঘন্টা ধরে পড়ছি, নূতন 2জন বলেন। আই হ্যাভ বিন, বলেন, দ্রুত বলতে হবে। 5 hours। হচ্ছে অবশ্যই আই হ্যাভ বিন রিডিং, এই যে আমি 5 ঘন্টা ধরে পড়ছি, আই হ্যাভ বিন রিডিং ফর 5 আওয়ার্স, এই যে পেরে গেছেন, দেখছেন কথা বললে পারা যায়। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কি হবে? দেখেন বৃষ্টির প্রোনাউন এই যে দেখেন, আমি একটু বলি, ক্লাস তো শেষের দিকে, যারা টেন্সে দুর্বল, হ্যাঁ, লিপিকা আপা, নাসরিন আপা, খেয়াল করবেন, আমি শুক্র শনি 2 দিন ছুটির দিন থাকে আপনাদের, যারা চাকরি বাকরি করেন, কালকে যদি আমাকে সময় দিতে পারেন, কালকে হচ্ছে সকাল 10টায়, সকালে খাওয়া দাওয়ার পরে, যারা শুক্রবারে কোনো কাজ না থাকবে, যদি স্বেচ্ছায় কেউ করতে চান, হ্যাঁ, সবার জন্য উন্মুক্ত থাকবে। সকাল 10টা থেকে, 1 মিনিট প্লিজ, 1 মিনিট, সকাল সকাল 10টা থেকে 11টা, সাড়ে 11টা পর্যন্ত 1.5 ঘন্টা আমি টেন্স, তারপর হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ, আমাদের ভাওয়েল, কনসোন্যান্ট, অ্যালফাবেট, লেটার। না, আপনাকে পারতে হবে না, আপনি তো টেন্স পারেন, আপনাকে দরকার নাই। হ্যাঁ, যারা পারেন আমি তাদের বলছি, আমাদের লিপিকা দিদি রয়েছে, নাসরিন আপা রয়েছেন, তারপরে এখানে, হ্যাঁ, যারা আমরা টেন্সে খুবই দুর্বল, আমি কিন্তু এই, হ্যাঁ, না, ফাতেমা আফা খুবই এক্সপার্ট টেন্সে, আমি জানি আপনি গ্রামারে খুবই ভালো। তারপরও যে করতে চান আমি কাউকে নিষেধ করব না। গতভাবে তেমন হয় না, আমি আসলে বাসায় পড়ে পড়ে পড়াশোনা করেছি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো শোনেন, যারা করতে চাইবেন আমি কাউকে বাধা দিব না, আর হোসনে আপা বলছে যে কাজ আছে, তাহলে কাজ থাকলে কোনো সমস্যা নাই। হ্যাঁ, কিন্তু আমি আপনাদের যে ক্লাসগুলো, সমস্যা নাই যাইয়েন কিন্তু, না দুপুরের পরে হবে না, 10টায়, সকাল 10টা থেকে সাড়ে 11টা পর্যন্ত। না, দেখেন আরেকটা টাইম আমি দিতে পারি, সেটা হচ্ছে বিকেলে 3:30 4টার দিকে, কিন্তু ওই টাইমটা আমি শিওর না, তবে কালকে সকাল 10টা থেকে বেসিকের উপরে 1.5 ঘন্টার একটা ক্লাস হবে। আশা করি আপনারা থাকবেন। আমি আমি নোটিশ দিয়ে দিব, বিশেষ করে নাসরিন আপা। হ্যাঁ, রেকর্ড, হ্যাঁ, রেকর্ড অবশ্যই গ্রুপে দিয়ে দেবো। নাসরিন আপা, নাসরিন আপা এবং লিপিকা আপা একটু জয়েন করবেন, শুনতে পারছেন আমাকে? প্লিজ লেট মি নো দ্যাট। হ্যাঁ, বিশ্বাস করি স্যার, যেতে হবে না, আমার ক্লাস আছে তো এই জন্য বলছি। দেখছেন, তাহলে শুক্রবারে যদি না দিতে পারেন, শনিবারটা দিতে পারবেন আমাকে, শনিবার? আচ্ছা,
শুক্রবার পারফেক্ট, কারণ শনিবারে আমার অফিস থাকে। আচ্ছা শোনেন, তাহলে শুক্রবারেই ক্লাস নিব। নাসরিন আপা ক্লাস রেকর্ডটা একটু দেখে নিবেন, হ্যাঁ। কালকে বেসিকের যারা দুর্বল এবং ক্লাস ক্লাস রেকর্ড দেখলেও আপনি আমার এই কথাগুলো যেভাবে বলছি এভাবেও আপনি শুনে সবই বুঝতে পারবেন। এবং আমি টোটাল 1.5 ঘন্টায় আপনাদের বেসিকের যে দুর্বলতা, লিপিকা আপা এবং নাসরিন আপা যে ভয়টা পাচ্ছেন যে স্যার আমরা তো টেন্স পারি না, এইটা পারি না, ওইটা পারি না, বেসিকের যে ক্লাসগুলো আমি প্রত্যেক সপ্তাহে শুক্র শনিবার আপনাদের বেসিকের ক্লাস নিয়ে সমস্যাগুলো আমি ওভারকাম করিয়ে দিব। আচ্ছা দেখেন কি বলছে। হ্যাঁ ধন্যবাদ সবাইকে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির প্রোনাউন হচ্ছে ইট। ইট হ্যাজ বিন রেইনিং, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। 3 ঘন্টা ধরে বৃষ্টি, 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। মনে রাখবেন সারা জীবন বৃষ্টির প্রোনাউন সর্বদা ইট হয়। ইট হ্যাজ বিন রেইনিং 3 আওয়ার্স, ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 আওয়ার্স। ফর কেন হবে? এই যে যাবত বা ধরে, যাবত বা ধরে থাকলে ফর হবে। সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, কি হবে? সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, নাম্বার 5। হ্যাঁ বলেন। সে 7 দিন। হুম, কি হলো তাহলে? সে 7 দিন ধরে জ্বরে ভুগছে, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। মাকসুদ আপা বলেন হচ্ছে, মাকসুদ আপা বলেন হচ্ছে, বলেন বলেন। ইয়েস, তারপর একটা বলেন, সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না। মাকসুদ আপা বলেন। হুম, আপা ডাজ নট হবে কেন? এটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। অর্থাৎ সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না, হি হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল সিন্স স্যাটারডে লাস্ট। সে শনিবার থেকে বা সিন্স স্যাটারডে, হি হ্যাজ নট বিন গোয়িং টু স্কুল সিন্স স্যাটারডে। সে 5 বছর ধরে এই স্কুলে পড়ছে। মাকসুদ আপা বলেন। সে 5 বছর ধরে এই স্কুলে পড়ছে। হ্যাঁ হ্যাঁ বলেন বলেন। Yes, he has been reading in this school for 5 years. He has been reading in this school for 5 years. হ্যাঁ, সে শনিবার থেকে স্কুলে যাচ্ছে না। দেখেন তারপরে এগুলা বলি। প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, কি হবে? প্রায় 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। বলেন। হুম, ইট হ্যাজ বিন রেইনিং অ্যাবাউট 2 আওয়ার্স। দেখেন ইট হ্যাজ বিন, হ্যাঁ অলমোস্ট, অলমোস্ট অথবা অ্যাবাউট, ইট হ্যাজ বিন রেইনিং অ্যাবাউট 2 আওয়ার্স। মাসুদ, মাসুদ গত শুক্রবার হতে জ্বরে ভুগছে। মাসুদ গত শুক্রবার হতে জ্বরে ভুগছে, কি হবে? হুম বলেন, কোশ্চেন করেন। শোনা যাচ্ছে না, জোরে বলতে হবে। হুম, আপু বলেন। অবশ্যই দেখেন, এখানে বলা হচ্ছে যাবত বা ধরে থাকলে ফর হয়, কি বললাম? যাবত বা ধরে থাকলে বাংলা ক্রিয়ায় যদি যাবত বা ধরে থাকে তাহলে সেখানে ফর অথবা ফ্রম, ফর অথবা ফ্রম। আর বাংলা ক্রিয়ার শেষে যদি হইতে, থেকেছে, দেখেন এগুলা সবই আমাদের জানা, কিন্তু আপনারা যদি প্রশ্ন না করেন আমি কিভাবে জানাবো? একটা শিশু যদি না কাঁদে তার মাও কিন্তু দুধ খেতে দেয় না, দেয়? তো টিচারকে কিন্তু, টিচারকে প্রশ্ন করতে হয়, হ্যাঁ। এখানে লজ্জা ঘৃণা ভয় 3 থাকতে নয়, মনে রাখবেন শিক্ষকের কাছে। হুম করতে লজ্জাও না ঘৃণাও না, বুঝতেই পারতেছি না, এই জন্য মানে না বলছে কি হোসনা না পারবে বুঝে, এই জন্য অনেক খপ করে সবকিছু ধরতে পারতেছে, বুঝবে না বিদে প্রশ্নটাও করতে পারতেছে না। না না না, এখানে আপা, এপা হুম আপা দেখেন একটা কথা বলি, আপনি বুঝেন আর না বুঝেন আপনাকে প্রশ্ন করতে হবে। কারণ কি, প্রথমে আপনাকে ভুল বলতে হবে। ভুল বলতে বলতে একটা সময় আপনি সঠিক করতে পারবেন, হ্যাঁ। আপনি বোঝেন না তাই জন্য তাই বলে যে প্রশ্ন করবেন না, এটা কিন্তু ঠিক না। আপনি ভুল বোঝেন, সেই ভুল প্রশ্ন করতে হবে, আমি কারেকশন করে দিব। অর্থাৎ আপনাকে প্রথম শর্ত হচ্ছে ইউ হ্যাভ টু ওপেন ইউর মাউথ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ। কি বললাম? যদি আপনি ইংরেজি শিখতে চান
আপনাকে মুখ খুলতে হবে। আপনাকে কি করতে হবে? মুখ খুলতে হবে। এই জন্য বলছি, দেখেন লিপিকা আপা, আপনাকে বলছি আগামীকাল সকাল 10টায় বেসিকের উপরে ক্লাস নিব, হ্যাঁ? এই ক্লাসগুলো আপনারা করবেন। এখন আমি আপনাদের একটু নতুন কিছু বিষয় দেখাই। আমাদের ভোকাবুলারি প্রতিদিন প্র্যাকটিস করার কথা ছিল। সেই ভোকাবুলারিটা আমরা একটু বিভিন্ন ফ্রুটস, আমরা বিভিন্ন ফল, এগুলো আমরা একটু দেখে আসি। আমরা আমাদের বিভিন্ন ভোকাবুলারি যে আইটেমগুলো রয়েছে, এগুলো আমরা একটু দেখবো। এই ভোকাবুলারি গুলো আমাদেরকে খুব এনরিচ করতে হবে। ভোকাবুলারি এনরিচ না করলে আমরা শিখতে পারবো না। দেখেন এখানে আমরা ফ্রুটস এর কিছু ভোকাবুলারি রয়েছে। প্রতিদিন কিন্তু এগুলো আমার সঙ্গে প্র্যাকটিস করবেন। বিভিন্ন কালার, আমরা কি এই কালারগুলোর নাম জানি? একটু দেখেন তো এই কালারগুলো আমরা কয়জনে জানি। দেখেন, এটা বলা হচ্ছে মেরুন কালার। হ্যাঁ, মেরুন মানে কি বলেন তো? তামাটে লাল। হ্যাঁ, তামাটে লাল, এটা হচ্ছে মেরুন কালার বলা হয়। তারপর এটা বলা হচ্ছে দিস ইজ মেরুন কালার। দিস ইজ গাঢ় সবুজ অর্থাৎ ডার্ক গ্রিন। গাঢ় নীল, ডার্ক ব্লু। তারপরে টকটকে লাল, স্কারলেট। এটা হবে স্কারলেট। কি হবে বলেন? স্কারলেট। এটা কিন্তু আমরা অনেকেই জানতাম না। দেখেন হালকা নীল, লাইট ব্লু, কি হবে? দেখেন আকাশে নীল, স্কাই ব্লু। আকাশের রংটা কিন্তু ঠিক এইরকম। গাঢ় লাল, ক্রিমসন। দেখেন ক্রিমসন, হ্যাঁ, এটা গাঢ় লাল, এটা অনেকে জানি আমরা। গাঢ় নীল, উম, হ্যাঁ, এটা হচ্ছে নেভি ব্লু। হ্যাঁ, গাঢ় নীল। গোলাপি, পিঙ্ক, আমরা বলি না পিঙ্ক কালার। তারপর বেগুনি, ভায়োলেট, কি হবে? ভায়োলেট। জলপাই কালার, অলিভ, কি হবে? অলিভ। ছাই রং, অ্যাশ কালার। আমরা দোকানে গিয়ে বলি অ্যাশ কালারের 3 পিস দাও তো। অ্যাশ কালার। কালো রং, ব্ল্যাক, কি বলি? আমরা বোরকা পরি কালো রঙের, তাই না? ব্ল্যাক, দ্যাট ইজ ব্ল্যাক কালার। তারপরে হোয়াইট, হোয়াইট মানে সাদা। বাদামি, কি হবে? ব্রাউন, কি হবে বলেন তো? ধূসর। হ্যাঁ, এটা বাদামি হয়নি? এ- এ- এটাই তো বাদামি। আচ্ছা তাহলে আপু বলেন এটা কি হবে? আচ্ছা তাহলে এটা চেঞ্জ করে দিব, হ্যাঁ। আচ্ছা, ধূসর, ধূসর মানে হচ্ছে গ্রে, কি হবে বলেন? গ্রে। তারপরে রূপালী, হ্যাঁ, সিলভার। দেখেন একেবারে রূপালী কালার, কিন্তু রূপালী ইলিশ আমরা বর্ষাকালে খেয়ে থাকি। সোনালী, গোল্ডেন। হ্যাঁ, এটা আবার কি ইয়েলো বলবেন না, এটা কিন্তু গোল্ডেন। তারপর বেগুনি, পার্পেল, দিস ইজ পার্পেল কালার। এই যে গোলাপি, রোজ। কমলা, অরেঞ্জ, দেখেছেন? তারপরে নীল, ব্লু। লাল, রেড। সবুজ, গ্রিন। হলুদ, ইয়েলো। হ্যাঁ, তারপর রয়েছে আবার গোড়ায় চলে এসেছে মেরুন। কি এসেছে বলেন? মেরুন। আচ্ছা দেখেন এখানে আমরা কালারের পরে আমরা আরো কয়েকটা একটু দেখব। আমরা কয়েকটা ফুলের নাম কি একটু পড়বো? সবাই রাজি তো? যেমন দেখেন চম্পা, হ্যাঁ, এটা চম্পা ফুল। তারপর রয়েছে কদম ফুল, এটা কি? কাদাম, কাদম্বা। তারপর রজনীগন্ধা, সবাই জানি টিউব রোজ, টিউবার রোজ। হুম, টিউবার রোজ, রজনীগন্ধা বর্ষাকালে ফুলটা বেশি করে দেখা যায়। চামেলি ফুল, চামেলি। দেখেছেন অনেকের বাড়িতে রয়েছে চামেলি গাছ। হ্যাঁ। চাপা ফুল, চম্পাক। হুম। তারপর রয়েছে জুঁই ফুল। হ্যাঁ, এটা রয়েছে জেসমিন। হুম, জেসমিন। তারপর রয়েছে পদ্ম ফুল, লোটাস। আমরা অনেকেই বিভিন্ন ছবিতে বিলে ঝিলে এগুলো দেখে থাকি। শাপলা, লিলি, দেখেছেন? তারপর হচ্ছে ম্যাঙ্গোলিয়া, একটা ফুল, এটা হচ্ছে ম্যাঙ্গোলিয়া, ম্যাঙ্গোনিলা। জবা, চায়না রোজ। তারপরে কুমুদ ফুল, ড্যাফোডিল। দেখবেন ড্যাফোডিল একটা কবিতা রয়েছে, তাই না? ড্যাফোডিল কবিতা আমরা উইলিয়াম ওয়ার্ডসওর্থের আমাদের অনার্স লেভেলে, অনার্সের ফার্স্ট ইয়ার একটা কবিতা ছিল ড্যাফোডিল, খুব চমৎকার একটা কবিতা। ইংলিশে অনার্স করতে গেলে এটা পাওয়া যায়। বকুল, এটা হচ্ছে বকুল, ইংরেজি বকুল। ডালিয়া, ডাহলিয়া, হ্যাঁ, ডালিয়া। তারপরে হচ্ছে কাঠগোলাপ, ডগ রোজ। তারপরে নাইট জেসমিন, শিউলি। দেখছেন খুব ভালো ঘ্রাণ, এটা রাতে ফোটে কিন্তু বেশিরভাগ। তারপরে সুইট পি, অর্থাৎ মটরশুটি ফুল। মটরশুঁটি আমরা খাই যে মটর, ওর ফুল। তারপর বলছে মাস্টার্ড সানফ্লাওয়ার, অর্থাৎ সরিষা ফুল। অনেকেই সরিষা ফুল খেতেও ভালোবাসে, এটা খাওয়া যায়। তারপর হচ্ছে গুলমোহর, অর্থাৎ কৃষ্ণচূড়া ফুল। তারপর হচ্ছে ক্যালেন্ডুলা, অর্থাৎ গাঁদা ফুল, ছোট গাঁদা যেটাকে বলা হয়। হুম। তারপর হচ্ছে কক্সকম। কক্সকম মানে হচ্ছে মোরগ ফুল। হুম, এটা অনেকের বাড়িতে গ্রাম অঞ্চলে দেখা যায়।
তারপর ডেইজি, ডেইজি ফ্লাওয়ার অর্থাৎ তারা ফুল, স্টার কোয়ালিটির তারা। তারপর রয়েছে গার্ডেনিয়া, গন্ধরাজ। এটা মানে গন্ধের রাজা, এই ফুলের গন্ধ খুব চমৎকার, গন্ধরাজ। হুম, কিছুটা ইসের মতো। তারপর রয়েছে টিউলিপ, দেখেন মল্লিকা। এটা কিন্তু ইংল্যান্ড আমেরিকাতে এটা বেশি দেখা যায়, টিউলিপ ফুল। আমাদের দেশে, হ্যাঁ হ্যাঁ, টিউলিপ, মল্লিকা, হ্যাঁ, অনেক সুন্দর ফুল। তারপর রয়েছে পপি ফুল। হুম, এই পপি ফুলের এই মানে ফুলের রেণু থেকে বা এই ফুলের একটা কষ, আঠা বের হয়। এইটা থেকে একটা মাদক তৈরি হয়, যেটাকে বলা হয় হচ্ছে ওই যে ওটাকে কি জানি বলে, যারা মাদক। হ্যাঁ হ্যাঁ, এই সেই পপি ফুল পাহাড়ি অঞ্চলে হয়। সানফ্লাওয়ার, হ্যাঁ তেল হয়, সূর্যমুখী ফুল। তারপর দেখেন ম্যারিগোল্ড, গাঁদা ফুল। ম্যারিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল। তারপর রয়েছে জবা, হিবিস্কাস, হ্যাঁ, দেখেছেন একেবারে লাল জবা ফুল, হ্যাঁ, হিবিস্কাস। তারপর হচ্ছে রোজ, আমার প্রিয় ফুল রোজ। হুম, তারপর রয়েছে হচ্ছে চম্পা। আচ্ছা, কদম্বা। আমরা আবার গোড়ায় চলে এসেছি। তো দেখেন এখানে আমরা ফুলগুলা জানলাম। ফুলের পরে আমরা যদি মাছ জানতে চাই, গাছ জানতে, আমরা একটু সবজিটা আজকে একটু দেখি, হ্যাঁ, সবজিটা দেখি। সবজিটা দেখেন আমরা অনেক সময় খাই। এটা হচ্ছে সিলান্ট্রো, মানে ধনেপাতা। সিলান্ট্রো, ধনেপাতা। অনেকে খেতে খুব ভালোবাসি এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রিন কোরিয়েন্ডারও বলে এটাকে। আচ্ছা দেখেন মেইজ, মেইজ মানে হচ্ছে ভুট্টা। হুম, আমরা অনেকেই খেতে ভালোবাসি মেইজ। হ্যাঁ, তারপর হচ্ছে চেরি টমেটো, অর্থাৎ চেরি টমেটো মানে এটা ছোট জাত। টমেটো মানে টমেটো, চেরি টমেটো ছোট জাতের টমেটো। লেটুস, এটা হচ্ছে লেটুস পাতা, অনেকে এটা ধনিয়া পাতার মতো খায়, লেটুস পাতা। তারপর হচ্ছে আইসবার্গ লেটুস, অর্থাৎ আইসবার্গ লেটুস ফুলকপির মতো দেখতে, পাতা কপির মতো। হুম, এটা হচ্ছে ব্রাসলেট স্প্রাউট, এটা একটা ফল, মানে ওই পাতাকপির মতোই একটা। হুম, এটা বিদেশে পাওয়া যায়, সুপার শপে বিদেশে এটা পাওয়া যায়। আচ্ছা, এটা হচ্ছে ডাইকন, মানে হচ্ছে সাদা মূলা। আর রেডিশ, রেডিশ মানে হচ্ছে মূলত মূলা, রেডিশ, হ্যাঁ, লাল মূলা, রেডিশ। আচ্ছা, শ্যালট, পেঁয়াজ বা অনিয়ন মানে পেঁয়াজ কিন্তু আমরা জানি, আর আরেকটা নাম হচ্ছে শ্যালট। হুম, হ্যাঁ, নতুন এই অনেক ওয়ার্ড নতুন জানবেন। চার্ড মানে পালং শাক। হ্যাঁ দেখেন, আমরা জানি স্পিনাস মানে পালং শাক, আবার এখানে চার্ড মানেও কিন্তু পালং শাক, মনে রাখবেন। চার্ড, হ্যাঁ, এটা সিনোনিম অ্যান্টোনিম হইতেই পারে। সুইস গার্ড মানে এক প্রকার লাল সবজি, এক প্রকার পাতা। তারপর বলা হচ্ছে বক চয়। এটা হচ্ছে এক প্রকার সবজি, লেটুস পাতার মতো, এটা আমাদের দেশে বেশি দেখা যায় না। আচ্ছা যাই হোক, এখানে সব বিদেশি সবজিগুলা দিয়েছে বেশিরভাগ এখানে, বিদেশি সবজি। আমরা একটু যদি কিছু প্রাণীর নাম দেখি, আমরা অনেকেই জানি এগুলা। ফ্রগ, দেখছেন কত সুন্দর একটা ব্যাং। তারপরে দিয়েছে কি টার্টেল, কচ্ছপ, টার্টেল। তারপর হচ্ছে স্নেইল, সে বর্ষাকালে এটা দেখা যায়, স্নেইল, হ্যাঁ, শামুক। তারপর আমরা জানি বার্ড, ফিশ। তারপর ক্রোকোডাইল। তারপরে স্নেইক। তারপর হচ্ছে স্কারপিয়ন, দেখেন বিচ্ছু, হ্যাঁ, বিছা, এটা সাপের থেকেও কিন্তু ভয়ানক বিষধর। হুম, সাংঘাতিক বিষ, মানুষ কিন্তু মারাও যায়। স্করপিয়ন, বনে জঙ্গলে এটা দেখা যায়। তারপর হচ্ছে লিজার্ড। হুম, তারপর হচ্ছে র্যাট, ইঁদুর। তারপর ডেইজেল, হ্যাঁ, বেজি। এটাকে আরেকটা ভাষায় বলা হয়, সেটা হচ্ছে মনগুজ, মানে হচ্ছে বেজি, মনগুজ। হুম, হ্যাঁ, MONGEEG। হুম, হ্যাঁ, কোথায় কোথায়, রাজশাহীতে? হ্যাঁ হ্যাঁ, এবং ঠিক বলছে, এবং এখানে এখন দেখছি যে আমের সিজনে রাজশাহীতে প্রচুর আম, বিশেষ করে রাজশাহী, বানেশ্বর, তারপরে ওখানে চাঁপাই নবাবগঞ্জে অনেক প্রচুর। হ্যাঁ হ্যাঁ, এক একটা জায়গা এক এক জিনিসের জন্য বিখ্যাত, দিনাজপুর লিচুর জন্য বিখ্যাত। তো আপা বলছে যে রাজশাহীতে প্রচুর বেজি আছে। আসলে এক এক অঞ্চল এক একটা প্রাণী দেখা যায়, সুন্দরবনে হরিণ দেখা যায়, বাঘ দেখা যায়। তো এটা হচ্ছে ডেইজেল। আচ্ছা, তারপর দেখেন গরিলা। দেখেছেন, শিম্পাঞ্জির মতো দেখতে, গরিলা, GORILLA। হ্যাঁ হ্যাঁ, এগুলো মনে রাখবেন, এগুলো কথা বলতে গেলে, স্পিকিং ইংলিশ করতে গেলে প্রয়োজন হয়। দেখেন শিম্পাঞ্জি, মানুষের মতো দেখতে অনেকটা কিন্তু। তারপর হচ্ছে উলফ, মানে নেকড়ে বাঘ। এটা, এটা আমরা কিন্তু উলফ বলবো না, এটা বলবো উফ, লটা বলা যাবে না, উফ বলতে হবে, উফ। হ্যাঁ, উফ। হ্যাঁ, লটা সাইলেন্ট। তারপর রয়েছে পান্ডা। তারপর রয়েছে হ্যামস্টার, এটা একটা ইঁদুরের মতো দেখতে, র্যাট জাতীয়। এটা গিনিপিগ, আমরা চিড়িয়াখানাতে, ঢাকা চিড়িয়াখানাতে আমরা দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, তারপর হচ্ছে ইনসেক্টস, মানে হচ্ছে পোকামাকড়, ছোট ছোট পোকা। এইটা কি হবে সবার জন্য, এটা প্রশ্ন, র্যাট কি হবে? র্যাট, ইঁদুর।
আচ্ছা, আবার আমাদের গোড়ায় চল। তাহলে দেখেন আমরা আরেকটা আমাদের পড়া নিতে পারি, সেটা হচ্ছে আমি আগামী ক্লাসে আপনাদের জন্য একটা পড়া দিচ্ছি, সবাই একটু তৈরি করে রাখার চেষ্টা করবেন, খুবই সহজ পড়া। সেটা হচ্ছে মাই পেন, আমার কলম, এই সম্পর্কে একটু আপনি রেকর্ড করে পাঠাতে পারেন, অথবা 10টা বাক্য আপনি লিখতে পারেন খাতায়, লিখলে বেশি কাজ হবে। মাই পেন সম্পর্কে কয়েকটা বাক্য লিখবেন, যে পেন কেমন, পেন দিয়ে আমরা কি করি, কত রকমের পেন হয়, বিভিন্ন রকম, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ মাই পেন সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে হবে, সহজ কথা যেটা, মাই পেন।